কিছুদিন আগেই শুরু করেছিলাম ব্যাকস্ট্রিট রকি নামের এক অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল ইয়ানজু সিওনের ওপর কিছুটা হতাশ হয়ে একটা বারে যায়। সিওন তাকে ফোন করে জানার চেষ্টা করে সে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছেছে কিনা, তবে ইয়ানজু তার ফোনটা রিসিভ করে না, কারণ ওই মুহূর্তে সে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। আর এখান থেকেই শুরু হয় সিরিজের তৃতীয় পর্ব। দেখা যায় মেয়র সিনসিনকে ফোন করে জানায় সে সেলফ চ্যাম্পিয়নশিপ জিতেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও সিনসিন কোম্পানিতে যায় তার পুরস্কার আনার জন্য। পুরস্কার নেওয়ার পর সিনসিন ইয়ানজুর সামনে এসে বলে সে একজন মিথ্যেবাদী, কারণ সে সিওনের পরিবর্তে চাংজুর সঙ্গে মিউজিক্যালে গিয়েছিল। ইয়ানজু বলে এটা আমার ব্যাপার। তখন সিনসিন বলে সে দোকান থেকে পদত্যাগ করেছিল যাতে তার জন্য ইয়ানজু এবং সিওনের মধ্যে কোনো সমস্যা না হয়। তবে এখন সে বুঝতে পেরেছে ইয়ানজু সিওনের সঙ্গে প্রতারণা করছে। ইয়ানজু সিওনের সঙ্গে তার সম্পর্কের কথা মনে করে কিছুটা অনুতপ্ত হয় এবং তাকে খোঁজার জন্য দৌড়ে দোকানে যায়। তবে ওই মুহূর্তে সিওন দোকানে ছিল না। মাওয়া তাকে জানায় সিওন বাড়ি চলে গেছে। এরপর ইয়ানজু সিওনের বাড়িতে যায়, যেখানে সিওনের মা তাকে চিনতে পারে এবং বাড়ির ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানায়। এদিকে মাওয়া সিওনকে জানায় ইয়ানজু তাকে খুঁজছিল। পরিস্থিতি বুঝতে পেরে সিওন বাড়িতে যায়, আর তার সাথে সাথেই সিনসিনও বাড়িতে চলে আসে। ইয়ানজু তাদের দুজনকে একসঙ্গে দেখে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। সিওন তাকে আটকানোর জন্য তার পেছনে দৌড়ায়, তবে সে সিওনের কোনো কথাই শোনে না। অপরাধবোধে সিনসিন সিওনের পিছু নিয়ে দোকানে যায়। সে জিজ্ঞাসা করে কেন সে ইয়ানজুকে কাজ ছেড়ে দেওয়ার কথা বলেনি। তখন সিওন বলে সে সুযোগ পায়নি। সিওন স্টোরে বসেই ইয়ানজুর রাগ নিয়ে ভাবতে থাকে। কাঁদতে কাঁদতে সে সিদ্ধান্ত নেয় সে কোনোভাবেই তাদের সম্পর্কটা ভাঙতে দেবে না। তাই পরের দিন সে ইয়ানজুর বাড়িতে গিয়ে নিজেকে তার প্রেমিক হিসাবে পরিচয় দেয় এবং তার মাকে অনুরোধ করে বলে তিনি যেন কোনোভাবেই তাদের সম্পর্কের মাঝে বাধা না সৃষ্টি করে। ইয়ানজুর মাও এতে রাজি হয়, কিন্তু সে গোপনে সিওনের পরিবারের ওপর নজর রাখে। সে সিওনের মাকে ফোন করে একটা পলিসিতে সই করতে বলে। সিওনের মাও এতে রাজি হয়ে যায়। অন্যদিকে সিওনের বাবাকে তাদের ড্রাইভার হিসাবে নিয়োগ করে। সিওনের বাবা যখন জানতে পারে সে ইয়ানজুর কোম্পানিতেই কাজ করছে, তখন তার অনেক খারাপ লাগে। পরের দিন ইয়ানজু সিওনকে দেখা করার জন্য মেসেজ পাঠায়। সিওন রেস্তোরাঁয় পৌঁছালে ইয়ানজু সরাসরি তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। সিওন তাকে বোঝানোর চেষ্টা করে, তবে ইয়ানজু একবারও পেছনে না তাকিয়ে চাংজুনের গাড়িতে উঠে চলে যায়। সিওন দোকানে আসলে তার মা তাকে ইয়ানজুর কুষ্টি চেয়ে আনতে বলে, তবে সিওন তার মাকে কোনো কিছু না বলেই বাড়ি পাঠিয়ে দেয় এবং স্টোরের মধ্যে মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে ইয়ানজুর মা তাকে একটা কোম্পানির বড় পদে প্রমোশন দেয় এবং বলে তাদের কোম্পানির একটা বিশাল অঙ্কের টাকা শেয়ার রয়েছে। সিওন যখন জানতে পারে তার গার্লফ্রেন্ড একজন বিশাল ধনী বাড়ির মেয়ে, তখন সে মনে করে তাকে ঠকানো হয়েছে। সে ইয়ানজুর সামনে এসে জিজ্ঞাসা করে কি কারণে ইয়ানজু তার পরিচয় গোপন করেছিল। তখন ইয়ানজু বলে সিনসিনের সঙ্গে মিলে তুমি আমাকে ঠকিয়েছো। এই সময় সিওন দেখে তার বাবা ইয়ানজুদের গাড়ি চালাচ্ছে। এটা দেখে সে নিজেকে আরো অপমানিত বোধ করে। ইয়ানজুও আর কোনো কিছু না বলেই ভেতরে চলে যায়। সিওনের মা দূর থেকে এই পুরো দৃশ্যটা লক্ষ্য করে, আর এটা তার অনেক খারাপ লাগে। সে ইয়ানজুর বাড়িতে যায় বীমা পলিসি ফাইনাল করতে। সেখানে সে ইয়ানজুর মাকে বলে তার মেয়ের প্রেমিকও কারো একজন প্রিয় ছেলে, তাই তার কেবলমাত্র টাকার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এদিকে সিওনের বাবাও তার ছেলের কষ্ট দেখে চাকরিটা ছেড়ে দেয়। দুঃখী সিওন মন খারাপ করে সমুদ্রের পাড়ে বসে কাঁদছিল। ঠিক তখনই সূর্যের আলোর মতো সিনসিন সেখানে এসে পৌঁছায়। সিওন মনে করে সে হয়তো হ্যালুসিনেট করছে, তাই সে দুহাত দিয়ে সিনসিনের গাল টেপে। তবে সিনসিন এতে কিছুই মনে করে না। সে তার সমস্ত কথা শোনে এবং দুঃখ কমানোর জন্য তার সঙ্গে ড্রিঙ্কস করে। যে মানুষটাকে সে ভালোবেসেছে তাকে এমন কাঁদতে দেখে সিনসিন অনেক কষ্ট পায়। এরপর নেশাগ্রস্ত সিওনকে সে রুমে নিয়ে যায়। সিওন ঘুমিয়ে পড়লে সিনসিন বলে সে সিওনকে তখন থেকেই ভালোবাসে যখন ছোটবেলায় সিওন তাকে বাঁচিয়েছিল। আর এর 10 বছর পর সিওন যখন কনভিনিয়েন্স স্টোর খুলল, তখন ভাগ্য আবারও তাদেরকে একসঙ্গে মিলিয়ে দিল। সিনসিন প্রতিদিন দোকানের পাশ দিয়ে যেত শুধু তাকে দেখার জন্য। সে বহু বছর ধরে তাকে দূর থেকেই ভালোবাসে। এরপর একদিন ইয়ানজু কোনো একটা অফিসিয়াল কাজে সিওনের দোকানে আসে। ইয়ানজু এখানে একটা প্রমোশনাল ভিডিও শুটিং এর খবর দেয়, কিন্তু সিওনের এটা পছন্দ হয় না, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। শুটিং এর দিন সিওন ও সিনসিন খুব ভালোভাবেই একসঙ্গে কাজ করছিল। তাদের একসাথে এত খুশি দেখে ইয়ানজুর অনেক খারাপ লাগে। শুটিং চলাকালীন সিওনের কোম্পানি সুপারভাইজারের সঙ্গে তর্ক হয়। ইয়ানজু যখন এটা জানতে পারে, তখন সে ওই সুপারভাইজারকে নিয়ে ক্ষমা চাইতে আসে। সিওন বিনয়ের সঙ্গে মাথা নিচু করে, তবে সিনসিন তাকে টেনে সোজা করে দেয়, কারণ সে চায় না সিওন কারো কাছে মাথা নিচু করুক। সে বলে আমি থাকতে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। এরপর তাদের তৈরি ওই প্রমোশনাল ভিডিওটা বেশ ভাইরাল হয় এবং দোকানেরও অনেক সেল বাড়ে। কোম্পানিতে শাওপাং ইয়ানজুর দক্ষতার প্রশংসা করে, তবে অসাবধানবশত শাওপাং বহু বছর ধরে লুকিয়ে রাখা একটা গোপন কথা ফাঁস করে দেয়। ইয়ানজুর সন্দেহ হওয়ায় সে পুরানো কাজের রেকর্ড চেক করে দেখে
3 বছর আগে সিওন তার করা কাজগুলোর দায়িত্বে ছিল। চাপের মুখে শাওপাং স্বীকার করে যে কয়েক বছর আগে যখন ইয়ানজু তার কর্মক্ষেত্রে ভুল করেছিল তখন চাংজুং সিওনকে ধমক দেয়, তাই সিওন আপনাকে রক্ষা করার দায়িত্ব নেয়। অর্থাৎ 3 বছর আগে সিওন তার গার্লফ্রেন্ডের দোষ নিজের ঘাড়ে নিয়েছিল আর সেই এখন তাকে ঠকাচ্ছে। সত্যিটা জানার পর ইয়ানজু খুব গভীরভাবে অনুতপ্ত হয় এবং সিওনের সঙ্গে নিজের সম্পর্কটা ঠিক করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই দিন রাতের বেলায় ইয়ানজু সিওনের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে সেদিন সত্যিটা কেন তাকে বলেনি। মনের সমস্ত কথা খুলে বলার পর ইয়ানজু সিওনকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সিওন তাকে দূরে ঠেলে দেয় এবং বলে সে মুভ অন করে নতুন জীবন শুরু করেছে। কিন্তু ইয়ানজু কোনোভাবেই হাল ছাড়তে রাজি ছিল না। সে কোম্পানির চেয়ারম্যানকে পরামর্শ দেয় তিনি যেন সিওনকে ফ্র্যাঞ্চাইজি বিভাগের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেন। সাথে সাথেই চেয়ারম্যানও এই প্রস্তাবে রাজি হয়। তাই ইয়ানজু এই খবরটা সিওনকে জানানোর জন্য তার দোকানে আসে। সিওন বিনম্রতার সাথে এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে বলে সে এটার যোগ্য নয়। ইয়ানজু তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিওন তাকে চলে যেতে বলে কারণ তাকে সিনসিনের শিফটের দায়িত্ব নিতে হবে। তাই ইয়ানজু বাধ্য হয়েই সেখান থেকে চলে যায়। এরপর ইয়ানজু সিওনের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। সিওনের মা ফিরে আসলে ইয়ানজু তার সঙ্গে দেখা করে, কিন্তু সিওনের মা এখনো তার উপর রেগেছিল। ইয়ানজু এই বিষয়টাকে উপেক্ষা করে কোম্পানির প্রস্তাবের কথাটা তাকে জানায়, যা শুনে সিওনের মা তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে উত্তেজিত হয়ে পড়ে। সে বলে আমি সিওনের সঙ্গে কথা বলবো, আশা করি সে অবশ্যই রাজি হবে। ইয়ানজু এই কথাটা শুনে অনেক খুশি হয়। ঠিক তখনই সিনসিন ঘর থেকে বেরিয়ে আসে। তাকে দেখার সাথে সাথেই সিনসিনের মায়ের পুরো মনোভাব বদলে যায়। অর্থাৎ তার চোখে মুখে এক অদ্ভুত ভালোবাসা ও মোহ দেখা যায়, যেন সে তার নিজের মেয়ের সঙ্গেই কথা বলছে। এটা দেখে ইয়ানজু বেশ অস্বস্তি বোধ করে। অন্যদিকে সিওনের মা জোর করায় সিওন কোম্পানিতে জয়েন করতে রাজি হয়, তবে ভেতর থেকে সে একদমই উৎসাহিত ছিল না। তবে প্রথম দিনই সে খুব বুদ্ধিমত্তার সাথে কাজ সামলানোয় সবাই বেশ ইমপ্রেস হয়। এমনকি ইয়ানজুর মনে সিওনের প্রতি নতুন অনুভূতির সৃষ্টি হয়। সন্ধেবেলায় সিওন দোকান থেকে একটা ফুলের তোড়া নেয়, কিন্তু সে যখন স্টোরে পৌঁছায় তখন সে কিছুটা ঘাবড়ে যায়। সে সিনসিনিকে ভেতরে দেখে এবং ধীরে ধীরে দরজা খুলে ভেতরে যায়। অন্যদিকে ইয়ানজু সিওনের কথাই ভাবছিল। সে ভাবতে থাকে সিওনের সঙ্গে ব্রেকআপ করে সে অনেক বড় একটা ভুল করেছে। ইয়ানজু ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে স্টোরে নিয়ে যেতে বলে, তবে স্টোরে আসার পর সে যেটা দেখে তাতে তার আর বুঝতে বাকি থাকে না যে তার জায়গাটা এখন অন্য কেউ নিয়ে নিয়েছে। সিনসিন ও সিওনকে একসঙ্গে অনেক খুশি দেখাচ্ছিল। এটা দেখে ইয়ানজু চুপচাপ চলে যায়, কিন্তু সে তা সত্ত্বেও হাল ছাড়তে রাজি ছিল না। পরের দিন ছিল সিওনের প্রথম অফিসিয়াল দিন। ইয়ানজু ইচ্ছে করেই সিওনের সাথে একটা স্টোর পরিদর্শন করতে যায়, কিন্তু স্টোর ম্যানেজার বলে আমাদের এখানে কর্পোরেট লোকের দরকার নেই। তারপর সে ইয়ানজুকে ধাক্কা দিয়ে বের করে দেয়, যার ফলে ইয়ানজুর পা মচকে যায়। তবে সিওন কোনোভাবে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেই পড়ে যায়, যার কারণে তার কবজিতে আঘাত লাগে। সিনসিন যখন জানতে পারে সিওন আহত হয়েছে তখন সে দ্রুত হসপিটালে ছুটে আসে। সেখানে এসে সে দেখে ইয়ানজু ইতিমধ্যেই সেখানে রয়েছে। সে তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইয়ানজু বলে আমার কারণেই সে আহত হয়েছে, তাই আমি তার যত্ন নিচ্ছি। ঠিক তখনই সিওনের জ্ঞান ফিরে আসে এবং সে সিনসিনকে জিজ্ঞাসা করে তোমার পরীক্ষা কেমন হলো। তবে সে ইয়ানজুকে শুধুমাত্র একটা হ্যালো বলে। এই ব্যাপারটা ইয়ানজুর অনেক খারাপ লাগে, তাই সে একটা ফেক স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ইয়ানজু সিওনের স্টোরে একটা অফার নিয়ে আসে। ইয়ানজু বলে আমরা স্টোরটাকে সরাসরি কোম্পানির অধীনে নিয়ে নেব আর এই স্টোরে একজন ম্যানেজার নিয়োগ করব এবং স্টোরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে সিনসিন। আসলে ইয়ানজু এইসব করছিল সিওনকে ফিরে পাওয়ার জন্য। এই সময় সিওনের ফোন আসায় সে বাইরে চলে যায়। ইয়ানজু তখন সিওনের মাকে বোঝানোর চেষ্টা করে। সে সিওনের প্রশংসা করে এবং তাকে একটা দামি গিফট দেয়। এসব দেখে সিনসিন চুপচাপ বাইরে চলে আসে, কিন্তু ইয়ানজুও তার পেছনে আসে। সে বলে আমার যেটা চাই সেটা আমি নিয়েই ছাড়বো। সেই রাতে ইয়ানজু সিওনের মাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সিওনের মাও এতে রাজি হয়ে যায়। রাতে খাওয়ার পর সিওনের মা কিছুটা মদ্যপান করে সিওনের অনেক প্রশংসা করে। তারপর সে সিওনকে বলে সিওন তোমার ইয়ানজুর সাথে সবকিছু ঠিক করে নেওয়া উচিত, কারণ সেই হলো তোমার জন্য বেস্ট অপশন। সিনসিন এই সবকিছুই চুপচাপ দেখছিল। এরপর সিওন ইয়ানজুকে বাড়ি ছাড়তে গেলে সিনসিন সিওনের মায়ের যত্ন নেয়, কিন্তু সিওনের মা এতটাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল যে সে সিনসিনকে ইয়ানজু ভাবে। সিনসিনের এই ব্যাপারটা অনেক খারাপ লাগে, আর এইসব দেখে সিওন প্রথমবারের মতো তার মায়ের সঙ্গে তর্ক করে। সে কখনোই বুঝতে পারেনি ইয়ানজুর চালাকির কারণে তার মায়ের মনোভাব এতটা বদলে যাবে। সিওনের মা বলে তোমার উচিত ইয়ানজুর সাথে সবকিছু ঠিক করে নেওয়া, কিন্তু সিওন সিদ্ধান্ত নেয় সে আর কোনোভাবেই অতীতে ফিরে যাবে না।
সে স্পষ্টভাবে তার মাকে জানিয়ে দেয়, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। এর ফলে তাদের মধ্যে ভীষণ তর্ক শুরু হয়। সেদিন সিওন ইয়ানজুকে ডিনারে ইনভাইট করে এবং স্পষ্টভাবে তাকে বলে, আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, আর তাছাড়া আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি, তাই তোমার উচিত নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া। সে এই কথাগুলো এমনভাবে বলে যে ইয়ানজু কিছু বলতে চেয়েও বলতে পারে না। পরের দিন সিনসিন তার শিফটে দোকানে আসে, তবে নতুন ম্যানেজার ও কর্মচারীর সাথে তার কাজের শুরুটা ভালো ছিল না। নতুন মেয়েটি সিনসিনের হাত শক্ত করে চেপে ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সিনসিন উল্টে মেয়েটারই হাত চেপে ধরে। এরপর ম্যানেজার ইচ্ছে করেই সিনসিনকে তাকগুলো পুনরায় সাজাতে বলে, যাতে সে সিনসিনকে বোঝাতে পারে দোকানে তার কোনো গুরুত্ব নেই। কিন্তু সিনসিন সিওনের কথা ভেবে চুপচাপ কাজটা করে দেয়, যাতে আর কোনো ঝামেলা না হয়। কাজ শেষ করে সে যখন রেস্টরুমে যায়, তখন দোকানে কাটানো প্রতিটা মুহূর্তের কথা তার মনে পড়ে। তার জন্য যত্ন করে বানানো টেবিল এবং সিওনের সঙ্গে কাটানো ঝগড়া ও আনন্দের মুহূর্ত, সেই সবকিছুই এখন বদলে গেছে। সিনসিন এখন সিওনের হাসি মুখটাও দেখতে পায় না। রাতে সিনসিন বাড়ি ফিরলে সিওনের মাকে দুঃখী হয়ে শুয়ে থাকতে দেখে। সিনসিন কি হয়েছে জিজ্ঞাসা করলে সিওনের মা বলে, এই প্রথমবার সিওন আমার সাথে ঝগড়া করেছে, আমি তো ওর ভালোর জন্যই বলছি, তাহলে ও কেন আমার কথা শুনছে না। সিনসিন ঠিক করে সে এই ব্যাপারে সিওনের সঙ্গে কথা বলবে। রাতের বেলায় সিনসিন সিওনকে তার মায়ের কাছে ক্ষমা চাওয়ানোর জন্য রাজি করানোর চেষ্টা করে, তবে সিওন কোনোভাবেই এতে রাজি হয় না। সিনসিন বুঝতে পারে সিওনকে উন্নতি করতে হলে তাকে তার মায়ের কথা শুনেই চলতে হবে, তাই সিনসিন সিদ্ধান্ত নেয় সে এই সবকিছুই ছেড়ে চলে যাবে। ওই রাতে কোনো শব্দ না করে সে তার জিনিসপত্র গুছিয়ে নেয়। তারপর ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এসে সিওনের রুমের দিকে শেষবারের মতো তাকায়, যেখানে সিওন শান্তিতে ঘুমোচ্ছিল। পরের দিন সকালবেলায় সিওন সিনসিনের ঘরে আসলে সেখানে একটা গিফট এবং চিঠি পায়। সিওন বুঝতে পারে সিনসিন এখান থেকে চলে গেছে, তাই সে তৎক্ষণাৎ সিনসিনকে ফোন করে, তবে তখন তার ফোনটা সুইচ অফ ছিল। তাই সে তাকে খোঁজার জন্য পুলিশ স্টেশনে যায়, তবে সেখানেও কোনো খোঁজ পায় না। হতাশ হয়ে সে স্টোরের সামনে এসে ভেতরের দিকে তাকায়। যে জায়গাটা একসময় তার এত পরিচিত মনে হতো, সেটাই এখন তার কাছে অপরিচিত মনে হচ্ছে। তার চারিদিকটাই সিনসিনের স্মৃতিতে পরিপূর্ণ। বাড়িতে পৌঁছে সে নুডলস খায়, কিন্তু সিনসিনকে ছাড়া একটা সাধারণ খাবারও তার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। এদিকে সিনসিন একটা গ্রামে শান্তিতে জীবনযাপন শুরু করে, যেখানে সে একটা ছোট্ট নার্সারিতে কাজ করত। একদিন রাতের বেলায় কাজ করার সময় সে দেখতে পায় কিছু গুন্ডা একটা ছোট্ট বাচ্চাকে মারধর করছে। সিনসিন তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে হারিয়ে দেয়। এরপর সে যখন ছেলেটাকে তার টাকা ফেরত দেয়, তখন ছেলেটা তাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে তাকে বলে, তোমাকে আমাদের মধ্যে কে আসতে বলেছে। অন্যদিকে মাওয়া তার গার্লফ্রেন্ডকে নিয়ে গ্রামের বাড়িতে আসে, আর সিনসিনের বেস্ট ফ্রেন্ড জিন হলো তার গার্লফ্রেন্ড। এখানে সবথেকে বড় টুইস্ট হলো, মাওয়া যে অলস এবং শহরের একটা ছোট্ট স্টোরে কাজ করত, সে আসলে একটা ধনী পরিবারের ছেলে। গ্রামে তাদের বিশাল বাড়ি রয়েছে, এমনকি জমিতে কীটনাশক ছড়ানোর জন্য তারা হেলিকপ্টার ব্যবহার করত। এসব শুনে জিন একদমই অবাক হয়ে যায়। এরপর তারা গাড়িতে করে যাওয়ার সময় সিনসিনের মতো কাউকে দেখতে পায়। তারা লুকিয়ে সেদিকে তাকালে বুঝতে পারে বর্তমানে সিনসিন এখানেই কাজ করে। সাথে সাথেই সে সিওনকে ফোন করে এটা জানায়। এটা শোনা মাত্রই সিওন দ্রুত সেখানে চলে আসে। সিওনকে দেখে সিনসিন অনেক খুশি হয়, কিন্তু ঠিক তখনই তার নেওয়া সিদ্ধান্তের কথা মনে পড়ে। তাই সিনসিন চুপচাপ চলে যেতে শুরু করে। সিওন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই গতরাতে আহত হওয়া গুন্ডারা তাদের বসকে সাথে নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে আসে। সিওন তাদের সঙ্গে লড়াই করা শুরু করে, কিন্তু প্রথমেই সে একটা লাথি খেয়ে মাটিতে পড়ে যায়। আসলে সে দেখতে সুন্দর হলেও ফাইটিং এর দিক থেকে একদম অকেজো। ওই গুন্ডারা সিওনকে আঘাত করায় সিনসিন অনেক রেগে যায় এবং মুহূর্তের মধ্যেই ওই সমস্ত গুন্ডাদের মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। এমনকি গুন্ডাদের বসও তার সামনে টিকতে পারে না। তারপর সিনসিন সিওনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? আর এরপরেই তাদের মধ্যে কথা শুরু হয়, যেখানে সিওন সিনসিনের সিদ্ধান্তকে সম্মান দেওয়ার প্রতিশ্রুতি নেয়। অবশেষে সিওন সেই ছোট্ট মেয়েটার কথা বলে, যে 10 বছর আগে তার কাছে সাহায্য চেয়েছিল, আর ওই মেয়েটাই ছিল সিনসিন। সে বুঝতে পারে সিনসিন তার জন্য 10 বছর অপেক্ষা করেছে, তাই এখন তার অপেক্ষা করার পালা। সেখান থেকে ফিরে এসে সিওন কোনো দ্বিধাবোধ ছাড়াই চাকরি থেকে পদত্যাগ করে। যখন ইয়ানজু তাকে শেষবারের মতো থামানোর চেষ্টা করে, তখন সে কেবলমাত্র একটা মৃদু হাসি দিয়ে চলে যায়। তখন ইয়ানজু বুঝতে পারে সে সিওনকে চিরতরে হারিয়ে ফেলেছে। সেই রাতেই ইয়ানজু তার মাকে বলে সে বিদেশে চলে যাবে। ইয়ানজুর মা এতে আপত্তি করলেও সে সিদ্ধান্ত বদলায় না। পরের দিন ইয়ানজুর মা সিওনের মায়ের সঙ্গে দেখা করে বলে, 3 বছর আগে ইয়ানজুর জন্যই সিওন কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল। সিওনের মা বুঝতে পারে সে এই সবকিছু না জেনেই অন্ধের মতো আবারও সিওন ও ইয়ানজুকে এক হওয়ার জন্য চাপ দিচ্ছিল। সে সিনসিনের দৃষ্টিভঙ্গিও বুঝতে পারে যে সে কেবলমাত্র সিওনের ভালো চায়, আর তার জন্য সিনসিনকে কত কষ্ট পেতে হয়েছে।
এরপর সিওন বলে তার লক্ষ্য হলো বাবা মায়ের সঙ্গে একটা সহজ সরল জীবনযাপন করা। এটা শুনে তার মায়েরও মন গলে যায়। প্রথমবারের মতো সে সিওনের আসল অনুভূতিটা বুঝতে পারে এবং তার চোখে জল চলে আসে। অন্যদিকে সিনসিন তার পরীক্ষার রেজাল্ট পেয়ে অনেক খুশি হয়, কিন্তু সমস্যা হলো তার সার্টিফিকেটটা সিওনের ঠিকানাতেই পাঠানো হয়েছে। তাই সেই রাতেই সে কাউকে কিছু না বলে ওই সার্টিফিকেটটা খোঁজার জন্য আসে। সে যখন লেটার বক্স চেক করছিল ঠিক তখনই সিওনের মা বাবা বাড়ি চলে আসে। ভয় পেয়ে সিওন দ্রুত এক কোণে লুকিয়ে পড়ে। তবে সে যখন শুনতে পায় সিওন তার চাকরি ছেড়ে দিয়েছে তখন সে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে সিওনের মা বাবা তাকে দেখে ফেলে। মা জিজ্ঞাসা করে, সিনসিন তুমি ঠিক আছো তো? এটা শুনে সিনসিন কান্না আটকাতে পারে না। সে কোনো কিছু না বলেই শুধু কাঁদতে থাকে। অন্যদিকে সিওন স্টোরে একা বসেছিল। সিনসিনকে ছাড়া তার দিনগুলো সম্পূর্ণ শূন্য মনে হচ্ছিল। সে 3 দিন 3 রাত ধরে এই আশায় একটানা কাজ করে যে সিনসিন হয়তো ফিরে আসবে। তার মনে একটাই চিন্তা ছিল, যদি কিছু ঘটে যায় তাহলে আমি দ্রুত তার কাছে যাব। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার প্রতিটা মুহূর্ত সিনসিনের স্মৃতিতে ভরে গেছে। একদিন যখন সিওন অবশেষে দোকান বন্ধ করে বিশ্রাম নিতে বসে তখনই সেখানে সিনসিন আসে। তার চোখে সিওনের প্রতি আগের মতোই ভালোবাসা ছিল। সিনসিন মৃদুস্বরে বলে, তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করি? এটা শুনে সিওনের চোখ জলে ভরে ওঠে। সে বলে, আমি তোমাকে আরো বেশি মিস করি। এরপর সে হাত বাড়িয়ে সিনসিনের হাতটা ধরে। সিনসিন মৃদুস্বরে বলে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই কারণ তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে। তখন সিওন তার দিকে তাকিয়ে বলে, তোমার আর কোথাও যাওয়ার দরকার নেই, তুমি সবসময় আমার সাথেই থাকবে। সিওন জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? সিনসিন একটু হেসে লজ্জা পেয়ে বলে, না, আমি তোমাকে প্রথমে জড়িয়ে ধরবো। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং এর সাথেই এই পুরো ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।